নমস্কার, ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। আমরা বিগত যে ডব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পঞ্চম পর্বে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। দেখো আজকে প্রথম কোশ্চেন কি আছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। ভারতীয় গভর্নর জেনারেল, ভারত যখন স্বাধীন হয় বাবু 1947 সাল, 1947 সালে প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু লর্ড মাউন্টব্যাটেন কি ছিলেন? ইংরেজ। তাহলে যদি বলে প্রথম ব্রিটিশ, শেষ ব্রিটিশ, তাহলে মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন। যদি বলে ইন্ডিয়ান, তাহলে সি রাজাগোপালাচারী। সি রাজাগোপালাচারী। ওকে, বুঝতে কোনো অসুবিধা? তাহলে হচ্ছে ব্রিটিশ লর্ড মাউন্টব্যাটেন এবং ভারতীয় সি রাজাগোপালাচারী। তাহলে উত্তর হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী হচ্ছে ভারতের প্রথম ভারতীয় গভর্নর। এই সংক্রান্ত কিছু কিছু কোশ্চেন পরীক্ষাতে চলে আসে। যেমন কোশ্চেন করে বাবু যে ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস। তিনি কত সালে হয়েছিলেন? মনে রাখবে 1772 সালে হয়েছিলেন। ওকে। আর যদি বলে ভারতের শেষ গভর্নর জেনারেল কি? ভারতের শেষ গভর্নর জেনারেল। ওকে, ভারতের শেষ গভর্নর জেনারেল। মনে রাখবো লাস্ট টাইম যদি হয়তো খুব দুঃখ হবে, আর দুঃখ হলে বাবু কান্নাকাটি করবে। তো লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। ওকে, লর্ড ক্যানিং। আচ্ছা, লর্ড ক্যানিং এর যে ভারতের শেষ গভর্নর জেনারেল পোস্ট, এটা শেষ হওয়ার পরে নতুন একটা পোস্ট দেওয়া হয় তাকে, ভাইসরয়। ভাইসরয়। তাহলে যদি বলে ভারতের প্রথম ভাইসরয় কে, তাহলে হয়ে গেল বাবু লর্ড ক্যানিং। ওকে, আচ্ছা চলো দেখি পরের কোশ্চেন। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কি? সৌরজগৎ, সোলার ফ্যামিলি, সোলার ফ্যামিলির হেড কে আছে? সবাই জানে বাবু, সোলার ফ্যামিলিতে সূর্যই হবে হেড। ওকে, কমন সেন্স আছে। দেখতে হবে সৌরজগতে গ্রহ কটা আছে। সৌরজগতে টোটাল 8টা গ্রহ। 8টা গ্রহের মধ্যে প্রথমে 4টা গ্রহকে বলা হয় ইনার প্ল্যানেট। বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গলকে বলে ইনার প্ল্যানেট, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টাকে বলা হয় আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট। এবার এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বাবু বৃহস্পতি, জুপিটার। ওকে, এর আয়তন সব থেকে বেশি আছে বৃহস্পতি। এটা অনেক বড়। আর এ কি করে, তোমার গ্রহের যদি দেখি, এটা ধরে নিলাম সূর্য, এখানে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই হচ্ছে 8টা গ্রহ। এই যে মঙ্গল আছে বাবু, মার্স আর কি, যাকে বলে মার্স, আর এটা হচ্ছে জুপিটার। এর মাঝখানে মিডলের জায়গাতে বাবু প্রচুর পরিমাণে অ্যাস্ট্রয়েড থাকে। এই অ্যাস্ট্রয়েড গুলা যদি পৃথিবীতে আসে না, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই অ্যাস্ট্রয়েড থাকার জায়গাকে বলা হয় অ্যাস্ট্রয়েড বেল্ট। এই অ্যাস্ট্রয়েড গুলাকে নিজের দিকে আকর্ষণ করে নেয় জুপিটার। এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর রক্ষাকর্তা। পৃথিবীর রক্ষাকর্তা। তারপরে হয় ফাদার অফ সোলার ফ্যামিলি। সোলার ফ্যামিলি বলে, সবাইকে আকর্ষণ করে বলে এটাকে বলা হয় ভ্যাকুয়াম ক্লিনার।
ভ্যাকুয়াম ক্লিনার। তাহলে বৃহস্পতি গ্রহকে দু তিনটা নামে ডাকা হয়, সৌরজগতের পিতা, ভ্যাকুয়াম ক্লিনার, এবং এটা যেহেতু অনেক সাইজে বড় হয় না, তাদেরকে জুভাইন প্ল্যানেটও বলে। সাইজে বড় হয়, রাক্ষসে গ্রহ, জুভাইন প্ল্যানেট। আর যেহেতু প্রচুর আকর্ষণ করতে পারে তো ভ্যাকুয়াম ক্লিনার বলা হয় একে। তাহলে সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি। আচ্ছা, শনি গ্রহ কি? শনি গ্রহ হচ্ছে বৃহস্পতির পরের গ্রহ, এটাও জুভাইন প্ল্যানেটের মধ্যেই পড়ে, হ্যাঁ, বহির্গ্রহ। এর উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি, এখন বর্তমান আছে 246 আছে বর্তমানে। আর যদি বলে এর সব থেকে বড় উপগ্রহ কি স্যার, এর সব থেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। মনে রাখার বিষয়, টাইটান। ওকে। এবং সৌরজগতে যে গ্রহগুলি আছে তার মধ্যে স্পষ্ট বলয় দেখা যায় একমাত্র শনি গ্রহে। বাকি গ্রহগুলোতে বলয় থাকতে পারে, যেমন বৃহস্পতিতে আছে, কিন্তু সেটা অস্পষ্ট। ক্লিয়ার বলয় দেখতে পাওয়া যায় শনি গ্রহতে, এই জন্য এটাকে বলা হয় রিংড প্ল্যানেট। রিংড প্ল্যানেট। ওকে, মনে থাকবে। তাহলে শনির উপগ্রহের সংখ্যা 246, বর্তমানে সবচেয়ে বড় টাইটান, এবং এটাকে কি প্ল্যানেট বলে? রিং প্ল্যানেট বলে। আচ্ছা, পৃথিবী, আর্থ, বুঝতে পারছো, আর্থ মানে হচ্ছে নীল গ্রহ। পৃথিবীকে কি বলে? নীল গ্রহ বলা হয়, কারণ মহাকাশ থেকে একে নীল লাগে দেখতে। আর কি বলে বাবু? এটাকে গাইয়া বলে। আর কি বলে? টেরা। ওকে, এইসব নামে পৃথিবীকে ডাকা হয়। মঙ্গল গ্রহ, মার্স, এটার নাম কি? রেড প্ল্যানেট। রেড প্ল্যানেট বলা হয়। ওকে, আচ্ছা, দেখি এবার পরবর্তী কোশ্চেনে। ভারতের সর্বাপেক্ষা বেশি কফি উৎপাদনকারী রাজ্য কোনটি? মনে রাখবা, কফি, ক দিয়ে কফি, ক দিয়ে কর্ণাটক, স্যার ক দিয়ে কেরালা হয়, পিওর ক। কফি শুধু ক হয় না, আর কর্ণাটকের, কর্ণাটক, কেরালার ক একার হয়ে গেল। তাহলে মনে রাখার একটা ছোট ট্রিক, ক ফর কফি, ক ফর কর্ণাটক। কর্ণাটকে কফি উৎপাদনে প্রথম আছে বাবু। আচ্ছা, এখানে দুই ধরনের কফি পাওয়া যায় সব থেকে বেশি, একটা হচ্ছে অ্যারাবিকা আর একটা হচ্ছে রোবাস্টা। অ্যারাবিকা এবং রোবাস্টা, কর্ণাটকে দুই ধরনের কফি প্রচুর পরিমাণে পাওয়া যায়, অ্যারাবিকা এবং রোবাস্টা। যদি বলে পৃথিবীতে সব থেকে বেশি এজ এ স্টেট, মানে রাজ্য হিসেবে সবচেয়ে বেশি কফি উৎপাদন করে কে? কর্ণাটক করে। পৃথিবীতে সবচেয়ে বেশি রাজ্য বলেছি, পৃথিবীতে সব থেকে বেশি কফি উৎপাদন করে যদি দেশ বলে, কান্ট্রি, তাহলে বাবু হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে পৃথিবীর 1 নম্বর কফি উৎপাদনকারী দেশ। এখানে কোন ধরনের কফি বেশি উৎপাদন হয় বাবু? অ্যারাবিকা হয়, অ্যারাবিকা। ওকে, যদি বলে সেকেন্ড হাইস্ট কান্ট্রি কে, তো ভিয়েতনাম। তো দেখো, কফি উৎপাদনের প্রথম দেশ ব্রাজিল, সেকেন্ড দেশ ভিয়েতনাম, আর এজ এ স্টেট কর্ণাটক। পৃথিবীর সব থেকে বেশি কফি উৎপাদনকারী রাজ্য যদি বলি তাহলে হয়ে গেল কর্ণাটক। কেরালা তারা আবার, আচ্ছা, অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি কি উৎপাদন হয়? আমরা বলে থাকি পশ্চিমবঙ্গের লোক আন্ধ্রার মাছ, তো ফিশ। তারপরে বাবু যারা মাছ খাবে না, ডিম খাবে, আর মাছ ডিম দুটোই খেতে লঙ্কা লাগবে, লঙ্কা। তিনটা জিনিসে প্রথম স্থান অধিকার করে অন্ধ্রপ্রদেশ। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ। আম উৎপাদন যদি বলে উত্তরপ্রদেশ। চলো, তামিলনাড়ুতে সেরকম কোন উৎপাদনে 1 নম্বর বলে কিছু নেই, তবে হ্যাঁ, মহারাষ্ট্রের পরেই পেপার উৎপাদনে তার স্থান আছে। পেপার উৎপাদনে মহারাষ্ট্র প্রথম, সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ব্রাহ্মণদের সমাজ মানে রাজা রামমোহন রায়, 1888 ব্রাহ্ম সমাজ। আচ্ছা, রাজা রামমোহন রায় আরেকটা জিনিস করেছিলেন 1829-এ, মনে করার চেষ্টা করো, সতীদাহ প্রথা রদ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 কি করেছিলেন? বিধবা বিবাহ প্রচলন। বিধবা বিবাহ প্রচলন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন, কত? 1897। সালটা খুব ইম্পর্টেন্ট হবে, সালটা খুব ইম্পর্টেন্ট।
তোমার ওই 2018-19 দিকে সম্ভবত বা 20-তে পরীক্ষা হয়েছিল, যেটা গ্রুপ ডি এর পরীক্ষা, সেখানে এসেছিল রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়। উত্তর হচ্ছে 1897, 1897। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বললেই চলবে, বিশ্বভারতী 1923 ওকে প্রতিষ্ঠা করে। ক্লিয়ার? আচ্ছা চলো বাবু পরের কোশ্চেন। কোন খনিজ পদার্থ শস্যকে, কোন খনিজ পদার্থ বা শস্যকে কালো হীরা বলে? ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। এখন স্যার হীরাকে কালো করে দিলে কালো হয়ে যাবে, সেরকম ব্যাপার নাই। কয়লা এবং কার্বনাটকে বলা হয় কালো হীরা। আচ্ছা বাবু, কয়লা কত প্রকার? কমন কোশ্চেন আছে, বাচ্চারাও পারে এটা। কয়লা হচ্ছে 4 প্রকার। ওকে, সবচেয়ে উন্নত মানের অ্যান্থ্রাসাইট কয়লা। দেখো অ্যান্থ্রাসাইট কয়লা ভালো হয়েছে, এসএসসি জিডিতে মাঝে মাঝে চলে আসে কোশ্চেন, এবং অন্যান্য এসএসসির পরীক্ষাতে দেয়, রেলের পরীক্ষাতেও দিয়ে দেয়। অ্যান্থ্রাসাইট কয়লা ভারতের একমাত্র কোথায় পাওয়া যায়? মনে রাখবা, জম্মু এন্ড কাশ্মীর অ্যান্থ্রাসাইট পাওয়া যায়। ভারতের আর কোথাও অ্যান্থ্রাসাইট স্টোর নেই। তারপর হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট, তারপর হচ্ছে পিট কয়লা। পিট কয়লা। তো কয়লা হচ্ছে 4 প্রকার। ওকে, কি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট এবং পিট। বিটুমিনাস কোথায় পাওয়া যায়? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়। লিগনাইট কোথায় পাওয়া যায়? তামিলনাড়ুতে পাওয়া যায়। পিট কোথায় পাওয়া যায়? পিট ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। তারপরে জম্মু কাশ্মীরেও বাবু পিট কয়লা পাওয়া যায়। সব থেকে বেশি কোন কয়লা ইউজ হয়? ম্যাক্সিমাম ইউজ হয় বিটুমিনাস, ম্যাক্সিমাম ইউজ হয় বিটুমিনাস কয়লা। আচ্ছা, যদি বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী স্টেট কোনটা, রাজ্য কোনটা? তো মনে রাখবা, কয়লা সবচেয়ে বেশি উৎপাদন করে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোন খনি? ঝরিয়া। ওকে, যদি বলে কয়লা স্টোরেজে সব থেকে টপ কি আছে, তো পশ্চিমবঙ্গে একটা আছে তোমার বাঁকুড়া জেলাতে, আর একটা হচ্ছে তোমার ছত্তিশগড়। 2 জায়গাতে প্রচুর পরিমাণে স্টোরেজ আছে। ওকে, তো কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী ঝাড়খণ্ড। 2 নম্বর যদি বলে উড়িষ্যা, 3 নম্বর যদি বলে বাবু ছত্তিশগড়। কয়লাতে বেশ প্রচুর পরিমাণে কয়লা এখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, দেখি পরের কোশ্চেন। নিচের কোন দুটি জোড়া যথাযথ নয়? দেখা যাক কোনটা কোনটা মিলছে না জোড়। কাঁকড়াপাড়া, কাঁকড়াপাড়া কি জন্য বিখ্যাত? অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আছে, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, এবং গুজরাটে আছে। হীরাকুদ ড্যাম, হীরাকুদ ড্যাম উড়িষ্যাতে আছে। কোন নদীর উপরে আছে এটা ড্যাম? মহানদী, মহানদী ড্যাম, মহানদীতে আছে, মহানদী রিভারে। এবং হীরাকুদ হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা ড্যাম আর কি। পৃথিবীর সব থেকে লম্বা মাটির তৈরি ড্যাম হচ্ছে হীরাকুদ। ওকে, হীরাকুদ কোন রাজ্যে আছে? উড়িষ্যা। আচ্ছা, মেত্তুর ড্যাম, মেত্তুর ড্যাম তামিলনাড়ু। এটা হচ্ছে তামিলনাড়ুর সব থেকে বড় ড্যাম মেত্তুর ড্যাম, এবং এখানে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তুঙ্গভদ্রা মহারাষ্ট্রে নেই, এটা হচ্ছে সঠিক আনসার। তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি আছে। ওকে, আর এটা বেশিরভাগ তোমার কর্ণাটকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, মহারাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়নি তুঙ্গভদ্রা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় সময় আইএসটি এবং গ্রিনিচ গড় সময় জিএমটি থেকে কত পিছিয়ে আছে? সিম্পল কোশ্চেন বাবু। আচ্ছা, আইএসটি মানে কি? 82.5 ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, জিএমটি মানে 0 ডিগ্রি, ডিফারেন্স কত? 82 ডিগ্রি 30 মিনিট। আমরা জানি ক্লাস 10 এ পড়ে এসেছি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় বাবু? 4 মিনিট। তাহলে এখানে হয়ে গেল 30 মিনিট মানে হচ্ছে 82.5 ডিগ্রি, 82 গুণ 1/2 ইন্টু 4, তো কত হলো? 330 মিনিট।
তো 300 মিনিটে 5 ঘন্টা আর 30 মিনিট মানে হাফ ঘন্টা, তার মানে 5.5 ঘন্টা হয়ে গেল, 5.5 ঘন্টা। অ্যান্সার কি হয়ে গেল বাবু? অ্যান্সার সি, 5.5 আওয়ার, 5.5 ঘন্টা পিছিয়ে থাকে। ওকে, আচ্ছা চলো, যদি বলে যে আইএসটি, আইএসটি কোন কোন শহরের উপর দিয়ে গেছে, তো মনে রাখবা এলাহাবাদ যেটা বর্তমানে প্রয়াগরাজ, কোকনদ, সোনহাট, তিনটা জায়গা মনে রাখো। ওকে, প্রয়াগরাজ, কোকনদ, সোনহাট, তিনটা শহর মনে রাখবা। ওকে, আচ্ছা চলো বাবু দেখি পরের কোশ্চেন। সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? সংসদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের জন্য আইন প্রণয়ন করা। ঠিক আছে, আচ্ছা কত নম্বর আর্টিকেলের প্রভাব? আর্টিকেল হচ্ছে বাবু 246। 246 নম্বর আর্টিকেলের পাওয়ারে বা আর্টিকেলের বর্ণনা আছে যে পার্লামেন্ট দেশের জন্য আইন প্রণয়ন করতে পারে। ওকে, আর আইনগুলো, পার্মানেন্ট আইনগুলো তিনটে লিস্টে ভাগ করা থাকে, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট এবং একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। আচ্ছা চলো বাবু দেখি পরের কোশ্চেন। শরীরের ওজন সব থেকে বেশি হয় বাবু মেরুতে। মেরুতে জি এর মান সব থেকে বেশি হয়। দেখো মানুষের ওজন কিসের কিসের উপর ডিপেন্ড করে? একটা মানুষের ভর ইন্টু ত্বরণ, অবশ্যই অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এমজি, এটা হচ্ছে মানুষের ভর। তো ভর তো কোনোদিন চেঞ্জ হবে না, একটা 60 কেজির মানুষ সব জায়গাতে 60 কেজি থাকবে, কিন্তু পৃথিবী যদি বেশি স্পিডে টানে ওকে, জি এর মান বেড়ে যায় তাহলে ওজন বেড়ে যাবে, জি এর মান কমে গেলে ওজন কমে যাবে। তো মেরুতে জি এর মান সর্বাধিক হয়ে যায়, ফলে মানুষের ওজন মেরুতে সর্বাধিক হয়ে যায়। নিরক্ষরেখা তো মাঝখানে থাকে। আর পৃথিবীর যদি সেন্টার বলে স্যার কি হবে? পৃথিবীর কেন্দ্রে কি হবে এর ওজনটা? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে বাবু 0, তাহলে সেন্টারে জি ইকুয়াল টু 0, তাহলে এম ইন্টু 0, তাহলে হচ্ছে 0। অর্থাৎ একটি বস্তু পৃথিবীর কেন্দ্রে তার ওজন হবে 0, চাঁদে ওজন কমে যাবে। ওকে, তাহলে জি এর মান বাড়লে ওজন বাড়বে, জি এর মান কমলে ওজন কমবে। যেমন ধরো চাঁদে জি এর মান খুব কম, তাহলে ওজন হয়ে যাবে কম। ওকে, আচ্ছা আসি পরের কোশ্চেনে। 1 এইচপি, এইচপি মানে কি বাবু? হর্স পাওয়ার। এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার। 1 এইচপি সমান কত? 746 ওয়াট। বাচ্চাদের কোশ্চেন বাবু। এর সঙ্গে আরো দুটো কোশ্চেন কিন্তু দিয়ে দেখো, একটা এইচপি দেখলাম, অনেক সময় দেয় 1 নিউটন, যেটা হচ্ছে তোমার বলের একক নিউটন, সেটা সমান কত ডাইন? তো মনে রাখবা 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। আরেকটা দিয়ে দেয় বাবু 1 জুল সমান 10 টু দ্য পাওয়ার 7 আর্গ। এই তিনটা জিনিস মনে রাখিও। 1 এইচপি 746 ওয়াট, 1 জুল 10 টু দ্য পাওয়ার 7 আর্গ, আর 1 নিউটন হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। এই কয়েকটা কোশ্চেন মাঝে মাঝে রিপিট করতে থাকে। চলো দেখি পরে। নিম্নলিখিত কোন নীতির উপর হাইড্রোজেন বোমা আধারিত? হাইড্রোজেন বোমা আমি এর আগের দিন বলেছিলাম যে সূর্য আর হাইড্রোজেন বম, অ্যাকচুয়ালি সূর্যের মধ্যেও তো হাইড্রোজেন থাকে আর হিলিয়াম থাকে। ওকে, এই দুটো থাকে। এই দুটোতে চলে বাবু নিউক্লিয়ার ফিউশন, FUSION, নিউক্লিয়ার ফিউশন, অর্থাৎ পারমাণবিক গলন চলে বাবু। বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যাটম বমে নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ আণবিক বিভাজন। এটা নিউক্লিয়ার ফিউশন মানে আণবিক সংযোজন। ওকে, আচ্ছা, তো বিভাজন কিসে হয় বাবু? অ্যাটম বমে হবে। আর কিসে হবে? নিউক্লিয়ার রিঅ্যাক্টর, অর্থাৎ যেখান থেকে নিউক্লিয়ার থেকে পাওয়ার প্ল্যান্ট হয়, পাওয়ার তৈরি, ইলেকট্রিক তৈরি হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে হয়। ওকে, চলো বাবু দেখি পরের কোশ্চেন কি বলে। 117, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? বা টাইফয়েড, সালমোনেলা টাইফোসি, এটা হচ্ছে তোমার টাইফয়েডের ব্যাকটেরিয়া। ইনফ্লুয়েঞ্জা H1N1 বা N5, ওকে, এটা একটা ভাইরাস, এটা হচ্ছে
H1N5। আচ্ছা, একটু ভাইরাসের নামটা দেখে নিয়ে, সম্ভবত এটাই আছে। এটাকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ওকে, ডিপথেরিয়া, কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, কর্নি, তার উত্তর হয়ে গেল ইনফ্লুয়েঞ্জা। এটা হচ্ছে ভাইরাস গঠিত। কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। কলেরা, কলেরা কি? ভিব্রিও কলেরি। ওকে, কলেরা হচ্ছে ভিব্রিও কলেরি। দেখি পরের কোশ্চেন কি বলে। কোন রাজ্যে বিধানসভার সদস্যের সংখ্যা সর্বাধিক? বিধানসভার সদস্য সর্বাধিক হচ্ছে বাবু উত্তরপ্রদেশ, বর্তমানে 403টা বিধানসভার সদস্য। আচ্ছা, পশ্চিমবঙ্গটা জেনে রাখা দরকার, কারণ আমাদের রাজ্য তো, পশ্চিমবঙ্গ সংক্রান্ত যে পরীক্ষাগুলো তো বাই চান্স দিয়ে দিতে পারে। তো কটা আছে বাবু? 294টা বিধানসভার সদস্য, অর্থাৎ এমএলএ। যদি বলে ভারতের সবচেয়ে কম কোথায় আছে, কম হচ্ছে বাবু সিকিম। সিকিম হচ্ছে 32টা বিধানসভার সদস্য, কিন্তু সংবিধান অনুযায়ী বিধানসভার সদস্য সবচেয়ে কম হতে পারে 60টা। তো এটা হচ্ছে ব্যতিক্রমী, কারণ ওখানে অতটা লোক সংখ্যা নেই, তো কোথা থেকে এমএলএ হবে। চলো বাবু দেখি পরের কোশ্চেন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে বাবু? আমি করিনি, সত্যি বলছি, তেজস্ক্রিয় আবিষ্কর্তা। দেখা যাক 4 জনের মধ্যে কে করেছে। তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে হেনরি বেকারেল 1896 সালে, হেনরি বেকারেল করেছিলেন। আচ্ছা, কোন পদার্থ থেকে? মনে রাখবা বাবু, ইউরেনিয়াম। প্রথম ইউরেনিয়ামের তেজস্ক্রিয় আবিষ্কার করেন হেনরি বেকারেল। পরবর্তীতে পিয়ের কুরি এবং মাদাম কুরি, এই দুজনেই এই তেজস্ক্রিয়তা নিয়ে রিসার্চ করেন এবং দুটো পদার্থ তোমার আবিষ্কার করেন। একটা হচ্ছে তোমার পোলোনিয়াম এবং রেডিয়াম, এদের তেজস্ক্রিয়তা আবিষ্কার। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন, পরমাণুর নিউক্লিয়াস। তিনি বলেন পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে খুব ক্ষুদ্র অংশে অবস্থিত। 120, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটি হলো, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রস্তুত করে। কি করে বাবু? ডাইনামো, যেটাকে আমরা দেশি ভাষায় বলি জেনারেটর, বিয়ে বাড়িতে কাজে লাগে বা অন্যান্য কাজে লাগে জেনারেটর। সেটাতে কি করা হয়? যান্ত্রিক শক্তি থেকে করা হয় বাবু তড়িৎ শক্তিতে রূপান্তর। ওকে, আচ্ছা, ট্রান্সফরমারের কাজ কি? ভোল্টেজ বৃদ্ধি করা, ভোল্টেজ বাড়িয়ে দেয়। অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বের পরে ইলেকট্রিককে প্রেসার দিয়ে পরবর্তী প্রবাহে পাঠানো হয়। ইলেকট্রোমিটারে কি? ইলেকট্রিকের পরিমাপ, ইলেকট্রিকের পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়। ওকে, আচ্ছা, চলো দেখি। যখন একটি গ্যাসকে হঠাৎ সংকুচিত করা হয় তখন তার তাপমাত্রা কি হয়? দেখো বাবু, গ্যাসের কণাগুলা স্থির থাকে না, কিন্তু এখন এই পাত্রের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের কণা আছে, একে আচমকা প্রেসার দিয়ে কি করলা? তুমি সংকোচন করলা। তো গ্যাসের উপরে যদি চাপ বাড়ানো হয় সেক্ষেত্রে গ্যাসের অণুগুলির গতি শক্তি বেড়ে যাবে, আর যেখানে গতি শক্তি বাড়বে বাবু সেখানে কার্য হবে, আর কার্য হলে ডেফিনেট ওখান থেকে তাপ উৎপাদন হবে। তাহলে তাপ কি হবে? বেড়ে যাবে। হ্যাঁ, যদি সেটা অ্যাডিয়াবায়োটিক হয়, অ্যাডিয়াবায়োটিক যদি রিয়াকশন হয়, অ্যাডিয়াবেটিক যদি হয় বাবু, তাহলে এই ঘটনা ঘটবে। কারণ অ্যাডিয়াবেটিক মানে কি? বাইরে থেকে তাপ নিবে না আর বাইরে তাপ দিবে না। যদি বাইরের সঙ্গে তাপ আদান প্রদান থাকে তাহলে যেটুকু তাপ বাড়বে হতে পারে বাইরে চলে গেল। তো অ্যাডিয়াবেটিক যদি রিলেশন হয় তাহলে কি হবে? তাপ বৃদ্ধি পাবে, কমবে না কোনোদিন। ওকে, আচ্ছা, আসি পরের কোশ্চেনে। দেখা যাক, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশ থেকে রক্ত গঠিত হয়? ব্লাড গঠিত হয় বাবু বোন ম্যারো। ওকে, বোন ম্যারো অর্থাৎ অস্থি মজ্জা যাকে বলে। তো কোন অস্থি মজ্জা বাবু? অস্থি মজ্জা লোহিত অস্থি মজ্জা। ওকে, বোন ম্যারো লোহিত অস্থি মজ্জা। এই যে ব্লাড তৈরি হয় বাবু, ব্লাড কয় প্রকার? ব্লাড তো প্রকারভেদ হয় না, ব্লাড ভেসেলস হয়, অর্থাৎ রক্তকণিকা। রক্তকণিকা, রক্তকণিকা 3 প্রকার হয়। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লেটলেটস। 3 প্রকার রক্তকণিকা হয়। আরবিসির রং কি বাবু? রেড। এটা হচ্ছে কি? হোয়াইট। আচ্ছা, আরবিসি রেড কেন? রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন, তাই রক্তের কালার হয় রেড। আর হিমোগ্লোবিনে থাকে বাবু আয়রন, বলে এর কালার লাল হয়। এর মেন কাজ কি বাবু? অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন করা হচ্ছে প্রধান কাজ
আরবিসি। ডাব্লিউবিসির প্রধান কাজ কি বাবু? রোগ প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ। আর প্লেটলেটস রক্ত তঞ্চনে সাহায্য করা। ওকে, এটা হচ্ছে প্রধান কাজ। আরো অন্যান্য কাজ আছে, ধীরে ধীরে তোমাদের সাবজেক্ট পড়াবো তখন এদের ডিটেলস বলে দেবো। চলো আসি, নিচের কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? এই চারটার মধ্যে বলেছে তো। তো এটা চারটার মধ্যে সিকুয়া সব থেকে বেশি বাঁচে। আর এটা হচ্ছে রেড উড প্রজাতির, রেড উড প্রজাতির গাছ আছে। এটা প্রায় 3000 বছর বাঁচে বাবু, বুঝতে পারলাম? 3000 বছর বাঁচবে। ওকে, আচ্ছা আরেকটা গাছ আছে বাবু, ব্রিস্টেল পাইনাস, ব্রিস্টেল পাইনাস। এটা আরো বেশি দিন বাঁচে, 4800 বছর বাঁচে, কিন্তু অপশনে এটা নেই, তো উত্তর হবে সিকুয়া। ওকে, আচ্ছা দেখি পরের কোশ্চেন কি বলে। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি কোথায় উল্লেখিত আছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার আছে বাবু পার্ট 3 তে। পার্ট 4 এ কি আছে? ডিপিএসপি। পার্ট 4 এ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট। ওকে, এটাতে কি আছে বাবু? ডিপিএসপি। ওকে, তো দেখো ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, পার্ট 3 কত নম্বর আর্টিকেল? 12 থেকে 35। ওকে, ভারতে মৌলিক অধিকার কত ধরনের হয়? তো মনে রাখবে 6 ধরনের হয়। প্রথম হচ্ছে বাবু রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। ওকে, রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, অর্থাৎ ভারতে আমরা সবাই সমান। এটা কোথায় আছে? রাইট টু ইকুয়ালিটিতে 12 থেকে 18 নম্বরে আলোচনা হয়ে থাকে। ওকে, তারপরে বাবু স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, স্বাধীনতা অধিকার 19 থেকে 22 নম্বর আর্টিকেল। ওকে, রাইট টু ফ্রিডম। তারপরে হচ্ছে বাবু শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এক্সপ্লোশন, শোষণের অধিকার তোমার 23 এবং 24 নম্বর আর্টিকেল আছে। তারপর রাইট টু রিলিজিয়ান, রাইট টু রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। রাইট টু রিলিজিয়াস ফ্রিডম কততে আছে বাবু? 25 থেকে 28 এর মধ্যে। ওকে, তারপরে রাইট টু এডুকেশন এন্ড কালচার কত আছে বাবু? 29 থেকে 31। ওকে, তারপরে বাবু হচ্ছে শেষ যেটা সব থেকে পাওয়ারফুল, সংবিধান প্রতিবিধানের অধিকার। ওকে, সংবিধান প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি পরবর্তীতে আছে। ওকে, আচ্ছা আসি বাবু পরের কোশ্চেন কি বলে। শব্দের প্রাবল্যের একক কি? বা শব্দের, শব্দের প্রাবল্য হচ্ছে বাবু ডেসিবাল বা বেল। ওকে, ডেসিবাল অথবা বেল। যেমন আমাদের সহনীয় মাত্রা কত? 65 ডিবি ডেসিবেল আমাদের সহনীয় মাত্রা। তার বেশি হয়ে গেলে তাকে কি বলবো? শব্দ দূষণ, সাউন্ড পলিউশন। আচ্ছা, ফ্যারাডে কিসের একক? ইলেকট্রিক ক্যাপাসিটেন্স অর্থাৎ তড়িৎ ধারকত্ব। কিসের একক বাবু? তড়িৎ ধারকত্ব। ওহম কিসের একক বাবু? রোধের, রোধের একক ওহম। পাস্কাল কিসের একক? চাপ। ওকে, চাপের একক হচ্ছে পাস্কাল। বোঝা গেল? বলছে তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি? তরলের ফোঁটা বাবু গোলাকৃতি হয় পৃষ্ঠটানের কারণে। পৃষ্ঠটানের কারণে আরো কয়েকটা ঘটনা দেখে নাও। যেমন জলের মধ্যে আস্তে করে যদি ছুঁচ রেখে দেওয়া হয় তাহলে জলে ভাসবে। ব্লেডকে যদি রেখে দেওয়া হয় জলে ভাসে, হ্যাঁ, প্রস্থ বরাবর রেখে দিলে জলে ভাসে। অথবা জলের উপরে পোকামাকড় হেঁটে যেতে পারে সহজেই। এগুলো সবই পৃষ্ঠটানের উদাহরণ বাবু। হ্যাঁ, সান্দ্রতা, ভিসকোসিটি, এটাও একটাই। জল গড়িয়ে পড়া, যেমন জল থেকে শরবত, একটু মোটা শরবত ধীরে ধীরে গড়িয়ে পড়ে, এগুলোর কারণ হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। ওকে, তো বাবু আজকে এই পর্যন্ত। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।